27% আমদানি শুল্ক চাপিয়ে দিয়েছিল ট্রাম্প প্রশাসন। এর ব্যাপক প্রভাব পড়ে ভারতীয় বাজারে। এর রেশ কাটতে না কাটতেই চীনা পণ্যের উপর 145% আমদানি শুল্ক চাপায় মার্কিন যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র নাকি চীনকে আগে পেছবে তাও বলা মুশকিল, যদিও এই ক্ষেত্রে আপাতত কোনো লক্ষণ নেই বলে মনে করছেন বিশ্লেষক মহল। আমেরিকা দাদাগিরি সহ্য করতে পারছে না চীন। অন্যদিকে মার্কিন বাজারে চীনা পণ্যের দাদাগিরি ঠেকানোয় মার্কিন যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক চাপানো বলেই বিশ্ব বাণিজ্যের সাথে সংশ্লিষ্টদের অভিমত। মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি চীনা পণ্যের ওপর আমদানি শুল্ক এক ধাক্কায় 145% বাড়িয়ে দিয়ে ব্যাপক ধাক্কা দিয়েছে চীনকে। পাল্টা আমেরিকার কৃষি পণ্যের আমদানি দফায় দফায় কমানোর ঘোষণা দিয়েছে চীনও। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে আগামী 90 দিনের জন্য চড়া আমদানি শুল্ক স্থগিত রাখার ঘোষণা করেছেন, এই সময়ের মধ্যে তারা কি করবে তা বুঝে উঠতে পারছে না ভারত। সুতরাং এই সময়ের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি বাণিজ্য চুক্তি করে ফেলতে চাইবে ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন সফরের সময় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে এই বাণিজ্য চুক্তি হবার কথা ছিল গত কিছুদিন আগে, কিন্তু তা হয়নি। এরপরেই ভারতের উপর একতরফা আমদানি শুল্ক বাড়াতে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে ভারত চাইবে আংশিক হলেও আগামী 90 দিনের মধ্যে একটি চুক্তি সম্পাদন করতে, না হলে ব্যাপক ক্ষতি সহ্য করতে ভারতকেই হবে। দ্বিতীয়ত, ভারত জানে না 90 দিন পর ট্রাম্প কি করবেন, তাই ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেনের সাথে বাণিজ্য বৃদ্ধি করতে চাইবে ভারত। ইতিমধ্যে ব্রিটেন সফর করে এসেছেন ভারতীয় অর্থমন্ত্রী। ভারত যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে শুল্ক নিয়ে আঘাত পায় শেষ পর্যন্ত, তাহলে প্ল্যান বি হিসেবে ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে ব্যবসা বাড়াতে হবে ভারতকে। ভারতীয় বাজারে এমনিতেই চীনের পণ্যের ছড়াছড়ি। চীনের পণ্যের ওপর আমদানি শুল্ক এক ধাক্কায় 145% বাড়িয়ে চীনকে একটা ধাক্কা দিতে চেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার থেকেও এবার ভারতীয় বাজারে আরো মনোনিবেশ করতে চাইছে চীনও। তাই ভারতকে এটাও মাথায় রাখতে হবে চীন যাতে ভারতের বাজার দখল না করতে পারে একচ্ছত্রভাবে। একদিকে সব দেশের আমদানি শুল্ক 90 দিনের জন্য স্থগিত রাখলেও চীনের পণ্যের ক্ষেত্রে তা করেনি মার্কিন যুক্তরাষ্ট্র। উদ্দেশ্য স্পষ্ট, চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক রেষারেষি। এই অবস্থায় বিশ্ব বাণিজ্যে আগামীতে কি প্রভাব পড়ে নজর রাখতে হবে সেদিকে। আমেরিকাই বা 3 মাস পরে কি সিদ্ধান্ত নেয় তা নির্ভর করছে অনেক যদি কিন্তুর ওপর। তাই আগামী কয়েক মাস শুল্ক বাণিজ্য নিয়ে যে দাবাদাবি চলছে এবং বিশ্ব অর্থনীতি আরো বিশেষ করে ভারতীয় অর্থনীতিতে এর কি প্রভাব পড়ে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ওয়াকফ বিলের প্রতি প্রাপ্ত সমর্থনের প্রেক্ষিতে এবার অভিন্ন দেওয়ানি বিধি লাগু করার কাজ এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই ক্ষেত্রে সক্রিয় করা হচ্ছে আইন কমিশনকে। ওয়াকফ আইনের পর এখন কেন্দ্রীয় সরকারের শীর্ষ এজেন্ডায় রয়েছে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি। সংসদের উভয় কক্ষে ওয়াকফ বিলের প্রতি প্রাপ্ত সমর্থনের প্রেক্ষিতে অভিন্ন দেওয়ানি বিধি লাগু করার কাজ এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা থেকে পিছিয়ে পড়েছিল ভারতীয় জনতা পার্টি। সংখ্যাগরিষ্ঠতার জন্য জনতা দল, ইউনাইটেড এবং তেলুগু দেশম পার্টির উপর নির্ভরশীল বিজেপি। সংসদের পাটিগণিতের কথা মাথায় রেখে বিতর্কিত বিষয়গুলিকে দূরে রাখার কৌশল গ্রহণ করেছিল সরকার। তবে জেডিইউ এবং টিডিপি ছাড়াও ওয়াকফ বিল পাসের ক্ষেত্রে ওয়াইএসআরসিপি এবং বিজেডির মতো দলগুলির সমর্থন পেয়েছে বিজেপি। এরপরই অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় জনতা পার্টি। এছাড়াও তামিলনাড়ুতে এআইএডিএমকে সাথে নেওয়ার পর সীমানা নির্ধারণ এবং ভাষার মতো বিষয়গুলিকে একপাশে রেখে দিতে চাইছে বিজেপি। আগামী বছর তামিলনাড়ুতে নির্বাচন, এই বিষয়গুলি থেকে উপকৃত হতে পারে ডিএমকেও। অভিন্ন দেওয়ানির বিধির খসড়া প্রস্তুত করে জনমতের জন্য প্রকাশ করে অবসরপ্রাপ্ত বিচারপতি ঋতুরাজ অবস্থির নেতৃত্বে গঠিত 22তম আইন কমিশন। এই বিষয়ে প্রায় 1 কোটি মানুষের মতামত পেয়েছিল কমিশন। প্রায় 30টি সংস্থার সাথে আলোচনা করেছে 22তম আইন কমিশন। কিন্তু কমিশনের মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে স্থগিত রাখা হয় অভিন্ন দেওয়ানি বিধির চূড়ান্ত খসড়া তৈরির কাজ। তবে এবার ইউসিসি কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পুনরায় সক্রিয় করা হচ্ছে আইন কমিশনকে। 23তম আইন কমিশনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল 2রা সেপ্টেম্বর 2024-এ। এখন প্রায় 7 মাস পর এর চেয়ারম্যানের এবং সদস্যদের নিয়োগের বিষয়ে নেওয়া হয়েছে সিদ্ধান্ত। 2023 সালের মে মাসে সুপ্রিম কোর্ট থেকে অবসরপ্রাপ্ত বিচারপতি দীনেশ মাহেশ্বরীকে
করা হবে কমিশনের চেয়ারম্যান। তার সাথে বিখ্যাত আইনজীবী হিতেশ জৈন এবং অধ্যাপক ডিপি বর্মা হবেন পূর্ণকালীন সদস্য। তাদের নিয়োগের বিজ্ঞপ্তি এই সপ্তাহে জারি করা হবে বলে নিজস্ব প্রতিবেদনে উল্লেখ করেছে বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যমগুলো। ইউসিসি বাস্তবায়নকারী প্রথম রাজ্য হয়ে উঠেছে উত্তরাখণ্ড। এক্ষেত্রে ইউসিসি কার্যকর হয়েছে 27 জানুয়ারি 2025 থেকে। কোনো ধর্ম বা শ্রেণীর বিরুদ্ধে নয়, অভিন্ন দেওয়ানি বিধি। এর উদ্দেশ্য কাউকে টার্গেট করা নয়, সবাইকে সমান অধিকার দিতে হবে বলে দাবি করেছে বিজেপি। ইউসিসি বাস্তবায়নের সাথে সাথে হালালা, বহু বিবাহ এবং 3 তালাক নিষিদ্ধ হয়ে যাবে সম্পূর্ণরূপে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। বৈধ কাগজপত্র এবং দলিল থাকা সত্ত্বেও মাফিয়া হুমকির শিকার হয়ে পথে নেমে প্রতিবাদ করতে বাধ্য হলেন আগরতলার প্রগতি রোড সংলগ্ন এলাকার সুব্রত দীপবর্মা। মঙ্গলবার ভোর রাতে কমল দীপবর্মা নামে একজনের নেতৃত্বে একদল মাফিয়া তাঁর বাড়িতে প্রবেশ করে দোকান ভিটি দখল করে বলে অভিযোগ করেন সুব্রত দীপবর্মা। দোকান এবং বাড়ির দলিল বাকি কাগজপত্র থাকা সত্ত্বেও তাকে প্রাণনাশের হুমকি দেয় মাফিয়ারা বলে অভিযোগ করে সুব্রত দীপবর্মা। আমার কাগজপত্র ভ্যালিড থাকার ফলেও কেন আমার বাড়িতে জোর করে একজন কমল দেববর্মা নামে ওর ছেলের নামে বিশ্বজিতের নামে জায়গা কিনা রং টং করে লিছে। আমার নিজের বৈধ দোকানের মধ্যে তারা কিভাবে এটা সম্ভব হয়? আমি প্রমোটারে জিজ্ঞেস করলাম, পরে প্রমোটার আমাদের বুথ মিটিং এর পরে আপনার সাথে কথা বলবো, ঠিক আছে? তা আমি তো আর জানি না প্রমোটার কি করেছে না করেছে। যেহেতু আমার বাড়িতে অবৈধভাবে সে আমার বাড়িতে ঢুকলো আজকে, আমি শুনেছি এখানে পুজোও দিয়ে গেছে নাকি। হ্যাঁ, এটা কি বৈধতা কে দিছে এটা তো আমার জানা নেই। আমি সেই কারণে আমি আইনের শরণাপন্ন হইলাম। ত্রিপুরা দলের গোলরক্ষক অলোক ত্রিপুরার আকস্মিক প্রয়াণে শোকের ছায়া রাজ্যের ফুটবল জগতে। প্রতিভাবান এই ফুটবলারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করল রাজ্য ফুটবল সংস্থা। মঙ্গলবার অকালেই চলে গেল ফুটবলার অলোক ত্রিপুরা। রাজ্যের ফুটবলে অত্যন্ত পরিচিত নাম অলোক ত্রিপুরা। গত বছর রামকৃষ্ণ ক্লাবের হয়ে খেলেছিল অলোক। এই বছর ঐক্যতান যুব সংস্থার হয়ে খেলার কথা ছিল, কিন্তু আর মাঠে নামা হল না তাঁর। কয়েকদিন আগে তাঁর জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয় অলোক। সেখান থেকে কিছুটা সুস্থ হয়ে অমরপুরে নিজ বাড়িতে ফিরে আসে সে। 14 এপ্রিল বাড়ির পাশে মেলায় গিয়েছিল বন্ধুদের সঙ্গে। এখানেই ফের অসুস্থ হয় অলোক ত্রিপুরা। রাতের দিকে জ্বর বাড়তে থাকায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু কোনো কাজ হয়নি। এরপর তাকে উদয়পুরে গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসা হলে ঘণ্টা খানেক পরে মারা যায় অলোক ত্রিপুরা। রাজ্য দলের হয়ে এবছর সন্তোষ ট্রফিতেও খেলেছে অলোক ত্রিপুরা। অলোকের অকাল মৃত্যুতে ফুটবল মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।